জমির সিএস খতিয়ান বাপদাদার নামে, অন্য যে সকল খতিয়ান হয়েছে সকল খতিয়ান অন্যদের নামে হয়েছে। জমি 50 বছর পর্যন্ত অন্যের দখলে। এই জমি কয়েকবার বেচা বিক্রি হস্তান্তর হয়েছে, কিন্তু সিএস খতিয়ানের প্রকৃত মালিক যিনি, তিনি সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করেন নাই। এখন 50 বছর পরে এসে এই সম্পত্তি যদি ফেরত আনতে হয়, তাহলে তামাদি আইনের 28 ধারা কি বাধা হবে? এই ক্ষেত্রে আমি বলবো না, বাধা হবে না। এই সম্পত্তি 50 বছর পরে হলেও এই সম্পত্তি আপনি ফেরত আনতে পারবেন। তবে যার কাছে সম্পত্তি আছে সেই ব্যক্তি যদি জবরদখলকার হয়, বিরোধী দখলকার হয়, বা অন্য কোনো দলিলের মাধ্যমেও যদি মালিক হয়ে থাকে, তাকে 12টি শর্ত পালন করতে হবে। আর এই 12টি শর্ত যদি তিনি পালন করতে না পারেন, তাহলে তাকে হাজার দলিল থাকলেও সম্পত্তি ছেড়ে দিতে হবে। এমনই একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি ভিডিও। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, উপকৃত হন, তাহলে পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন। আর চ্যানেল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের সমাজে একখণ্ড জমি যদি বেহাত হয়ে যায়, বেদখল হয়ে যায়, আর এই সম্পত্তি যদি 12 বছর পর্যন্ত কোনো জবরদখলকারী জবরদখল করে রাখে, জমির প্রকৃত মালিক যদি 12 বছরের মধ্যে ওই সম্পত্তি ফিরে আনার জন্য আইনগত কোনো ব্যবস্থা না নেন, তাহলে জমির প্রকৃত মালিকের ওই জমির উপরে মালিকানা হারাতে হয় এবং বিজ্ঞ আদালতে মকদ্দমার করার অধিকারও তিনি হারিয়ে ফেলেন 12 বছর পরে। আর যিনি জবরদখলকার হিসাবে ওই সম্পত্তিতে ভোগ দখলে আছেন, তিনি যদি 12 বছর পর্যন্ত সম্পত্তি ভোগ দখলে রাখতে পারেন, তাহলে 12 বছর পরে তিনি বৃদ্ধ দখলকার হয়ে যান। কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব জবরদখলকার এবং বিরুদ্ধ দখলকার। এই বিরুদ্ধ দখলকার হলেই কিন্তু তিনি মালিক হয়ে যাবেন। আর এই বিরুদ্ধ দখলকার হতে হলে তাকে 12টি শর্ত পালন করতে হবে। দেখুন, তামাদি আইনের 28 ধারা একটি স্বয়ংক্রিয় মালিকানার সনদ না, যে একটি মালিকানার সনদ সেটা দিয়ে মালিক হয়ে গেল, এমন কিন্তু না। প্রকৃত জমির মালিককে যদি হারাতে হয় জবরদখলকারী বা বিরোধী দখলকার, তিনি হলে তাকে আইনগত দিক থেকে 12টা শর্ত পালন করতে হবে। আর এই 12টা শর্ত আদালতে প্রমাণ করতে না পারলে জমির ছেড়ে দিতে হবে এবং এই জমি 50 বছর হোক আর 60 বছর হোক, এই সম্পত্তি চলে যাবে জমির প্রকৃত মালিকের কাছে, যদি জমির প্রকৃত মালিক আইনগত দিক থেকে বিজ্ঞ আদালতে সঠিক মামলাটি করতে পারেন। তাহলে আমরা জেনে নেব যে এই যে জবরদখলকার এবং বিরুদ্ধ দখলকার, এর যে পার্থক্যটা সেটা এবং 12টি শর্ত আমরা একটু জেনে নেই। জবরদখলকার কি? জবরদখলকার হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্যের সত্ত্বকে অস্বীকার করে একজন ব্যক্তি মালিকের সম্পত্তি জবরদখল করে রাখে, তার কোনো কাগজপত্র নাই, কোনো দলিল নাই, খতিয়ান নাই, কোনো কিছু নাই, তিনি পেশি শক্তির বলে সম্পত্তি দখল করে রেখেছে। এই যে জবরদখলকার, এই জবরদখলকার যদি 12 বছর পর্যন্ত এই সম্পত্তি ভোগ দখলে রাখে, তখন কিন্তু সে হয়ে যায় বিরোধী দখলকার। এই তো, এখন এই যে বিরোধী দখলকার যখন হয়, এর মধ্যে 12টি শর্ত পালন করতে হবে এই জবরদখলকারীকে। আদালতের বিভিন্ন রায়ে তামাদি আইনের 28 ধারার যে সুবিধা, অর্থাৎ অ্যাডভার্স পজিশন বা বৈরী দখল, এই বৈরী দখলের মাধ্যমে যদি আপনার মালিকানা পেতে হয়, তাহলে এই মালিকানা পাওয়ার জন্য 12টি শর্তের প্রয়োজন আছে। এই 12টি শর্তের মধ্যে 1 নম্বর হচ্ছে জবরদখল হতে হবে। কোনো আপোষে দখল হলে হবে না, যে আমি 2 মাসের জন্য ভাড়া নিলাম বা একটু কথাবার্তা বলে কয়েকদিনের জন্য থাকতেই দিলাম, এরকম না। জবরদখল হতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দখল প্রকাশ্যে হতে হবে, জনগণের সামনে হতে হবে। নাম্বার 3 হচ্ছে দখল কোনো গোপনে হলে হবে না। নাম্বার 4 হচ্ছে দখল শান্তিপূর্ণভাবে হতে হবে, মামলা মকদ্দমা এই সমস্ত কিন্তু হলে হবে না, শান্তিপূর্ণভাবে এই দখল হতে হবে এবং দখলে থাকতে হবে। নাম্বার 5 হচ্ছে দখল অব্যাহত এবং নিরবিচ্ছিন্নভাবে থাকতে হবে। আপনি দখল আজকে গেলেন, 2 দিন পরে ছেড়ে দিলেন, আবার 5 দিন পরে গেলেন ছেড়ে দিলেন, এরকম না।
টানা 12 বছর থাকতে হবে, এক টানা 12 বছর থাকতে হবে আপনাকে, এবং নিরবিচ্ছিন্ন ভাবে থাকতে হবে। একদিন থাকলাম একদিন থাকলাম না, এরকম কোনো কিছু না। 12 বছর পর্যন্ত আপনার এই সম্পত্তি ভোগ দখলে থাকতে হবে। নাম্বার 6 হচ্ছে দখলকারীর দখল মালিকের অধিকারের বিরুদ্ধে হতে হবে। আপনি যে সম্পত্তিটা ভোগ দখলে রেখেছেন, জবরদখলকারী মালিকের বিরুদ্ধে, মালিকের সত্যকে অস্বীকার করে আপনি সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 7 নাম্বার হচ্ছে মালিকের অনুমতি নিয়ে দখলে থাকলে কিন্তু হবে না। মালিকের অনুমতি মানে কি? মালিক একজনকে কেয়ারটেকার রেখেছে, এখন 12 বছর পরে সে এসে বলতেছে এই সম্পত্তি তো আমাদের এনে রাখার দ্বারা আমি মালিক হয়েছি। না, এরকম হবে না। ছেলেকে থাকতে দেশে, বোনকে থাকতে দেশে, পাড়া প্রতিবেশী কাউকে থাকতে দেশে, একজন ভাড়াটিয়া, এদের বেলায় কিন্তু এই বিরোধী দখল হবে না 12 বছর পরে, এমনটাই কিন্তু বলা হয়েছে। মালিকের অনুমতি নিয়ে সেই দখল কিন্তু বিরুদ্ধ দখল হতে পারে না, জবরদখল হতে পারে না। তারপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে দখল নিজের অধিকারের দাবিতে হতে হবে, যে এই সম্পত্তি আমার, কাগজপত্র না থাক, জোর জবরদস্তি করে তিনি অন্যের সত্যকে অস্বীকার করে এই সম্পত্তি তিনি ভোগ দখলে রেখেছে, অর্থাৎ দখল নিজের অধিকারের দাবিতে কিন্তু হতে হবে। 9 নাম্বার হচ্ছে দখলের বিষয়টি আশেপাশের মানুষের কাছে দৃশ্যমান হতে হবে, যে আশেপাশের মানুষ সবাই জানে যে এই সম্পত্তিটা জবরদখল করে তিনি নিয়েছেন, এই সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হয় নাই, কিন্তু তিনি জবরদখল করে রেখেছেন, এমন হতে হবে। মানুষের প্রকাশ্যে মানুষের মনে করেন দৃশ্যমান হতে হবে, এটা 100% কিন্তু মাথায় রাখতে হবে। 10 নম্বর হচ্ছে নির্ধারিত সময় যে 12 বছর, এই নির্ধারিত সময় 12 বছর তার দখলে রাখতে হবে। 8 বছর 9 বছর পরে যে তিনি বলবে যে এটা আমার দখলে চলে এসেছে, এরকম না, 12 বছরই তার দখলে থাকতে হবে। 11 নম্বর হচ্ছে প্রকৃত মালিক 12 বছরের মধ্যে আইনি কোনো ব্যবস্থা নেয় নাই, তার বিরুদ্ধে কোনো মামলা করে নাই, মকদ্দমা করে নাই, এমনটাও কিন্তু হতে হবে। এবং 12 বছর এসে দখলকারীর দখলে বৈরী মনোভাব থাকতে হবে, যেই ব্যক্তি দখলে রেখেছেন তার বৈরী মনোভাব থাকতে হবে, যে এই সম্পত্তি আমার, এতে আমার শর্ত আছে, কিন্তু আসলে তার কোনো শর্ত নাই, তিনি এই সম্পত্তির মালিক না, তিনি জবর দখল করে রেখেছে। এই যে 12টা শর্ত, এই 12টা শর্ত যদি কোনো ব্যক্তি জবর দখল করে সম্পত্তি 12 বছর পর্যন্ত রাখে, আর এই 12টা শর্তের মধ্যে যদি তিনি থাকেন যে হ্যাঁ এর মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয় নাই, মামলা মকদ্দমা কোনো কিছু হয় নাই, আমি যে 12টা কথা বলি, তাহলে তিনি তখন বিরোধী দখলকার হয়ে যাবে। তো এরকম কোন ব্যক্তি আছে যে 12 বছর পর্যন্ত জমির যিনি প্রকৃত মালিক তিনি কোনোদিন জমি চাইতে যায় নাই, মামলা মকদ্দমা কোনো কিছু করে নাই, এরকম কিছু হয় নাই। এখন আসা যাক যে এই যে সম্পত্তি যে বেচা বিক্রি হয়ে গেছে, তিনি তো সম্পত্তি ক্রয় করেছেন একজন, তার নামে রেকর্ড খতিয়ান হয়েছে বা তার নামে দলিল আছে, এক জমি 7 বার 8 বার পর্যন্ত বেচা বিক্রি হয়েছে। দেখুন, আইনি প্রক্রিয়ায় যদি সম্পত্তি দখলে যান তাহলে তার জবরদখল হলো না, আর জবরদখল না হলে বিরোধী দখল হলো না, বিরোধী দখল যদি না হয়, জবরদখল যদি না হয়, তাহলে তামাদি আইনের 28 দ্বারা কি কাজে লাগবে না। অর্থাৎ 50 বছর পরে হলেও আপনি এই সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে পারবেন, যদি কোনো ব্যক্তি সম্পত্তি জবরদখল করে তিনি যদি বিক্রি করে দেয়। আপনার ওয়ারিশ সম্পত্তি তো হতে পারে, বিক্রি করে দেয়, তিনি নিয়ে যায় 12 বছর 50 বছর পর্যন্ত ভোগ দখলে আছে, আর এখন মানুষ বলতেছে কি যে এই সম্পত্তি বিক্রি হয়ে গেছে, তিনি তো 50 বছর ধরে দখলে আছেন, তাকে তো উচ্ছেদ করা যাবে না। তামার দিনের 28 12 বছর হয়ে গেলে এর সম্পত্তি না। এই যে 12টা শর্ত বললাম, এই 12টা শর্ত যদি তিনি পালন করতে পারেন তাহলে জবরদখলকারী বিরোধী দখলকার হবে, আর বিরোধী দখলকার হলে তিনি সম্পত্তির মালিকানা পাবেন। এখন আসা যাক যে আমাদের যে মূল যে বিষয়, যে সিএস খতিয়ান আছে, জমি বেচা বিক্রি হয় নাই কিন্তু অন্যের কাছে সম্পত্তি চলে গেছে, হাত বদল হয়েছে, একের পর এক বেচা বিক্রি হয়েছে, সেই সম্পত্তিতে যদি আপনি এখন মকদ্দমা দেন তামাদি আইনের 28 ধারা, এখানে বাধা হবে না। কারণ আইনগত দিক থেকে যদি কেউ সম্পত্তি দখল করে তাহলে সেটা তো জবরদখল হলো না, বিরোধী দখল হলো না। তামাদি আইনটা তো সৃষ্টি হয়েছে বিরোধী দখল এবং জবরদখলের জন্য, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনাকে ভয় পেলে হবে না। আপনার সিএস খতিয়ান আছে, এখন আপনি সেই সম্পত্তি ফেরত চান, আপনাকে আইনের মাধ্যমে সেই সম্পত্তি ফেরত নিতে হবে। আপনার অন্য যে সকল রেকর্ড বিভিন্ন মানুষের নাম হয়েছে সেই রেকর্ডগুলিতে সংশোধন করতে হবে। আমরা এখন সংশোধনের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। এখন ধরুন যে সম্পত্তি সিএস খতিয়ানের পরে 50 বছর পর্যন্ত অন্যের দখলে সম্পত্তি, তাদের নামে এস এ খতিয়ান হয়েছে, আর এস খতিয়ান হয়েছে, বিএস খতিয়ান হয়েছে, বা 3-4টা খতিয়ান হয়ে গেছে। এখন এই সম্পত্তি যদি আপনি ফিরে পেতে হয় তাহলে সকল কাগজপত্র আপনাকে কিন্তু
উত্তোলন করতে হবে, সংগ্রহ করতে হবে। যে কয়টি খতিয়ান আপনাদের নামে হয়নি সেই ভুল খতিয়ানগুলি সংগ্রহ করতে হবে, এবং আপনি যে সম্পত্তির মালিকানা দাবি করতেছেন সেই সিএস খতিয়ান এবং ওয়ারিশিয়ান সনদ এইগুলি দিয়ে আপনাকে দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হবে। দেওয়ানি আদালতে যদি মকদ্দমা করতে হয় তাহলে একজন সিভিল লয়ারের প্রয়োজন আছে, একজন অ্যাডভোকেট যিনি জমি সংক্রান্ত বিষয়ে ভালো বোঝেন। সেই ব্যক্তির কাছে আপনার এই কাগজপত্রগুলি দিয়ে ওয়ারিশিয়ান সনদ, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, সিএস খতিয়ান এবং ভুলকৃত যে সকল খতিয়ান অন্যের নামে হয়েছে এবং দীর্ঘ বছর পর্যন্ত সম্পত্তি বেদখলে আছে, এই সকল কাগজপত্র দিয়ে আপনি সরাসরি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 42 ধারায় এবং 8 ধারায় আপনাকে মকদ্দমা দিতে হবে। কারণ সম্পত্তি তো বেদখল, দখল পুনরুদ্ধার 8 ধারা এবং আপনার রেকর্ড সংশোধনের জন্য ঘোষণামূলক মকদ্দমা দিতে হবে যে ওই সম্পত্তিতে আমার সত্ত্ব আছে। এই যে দুটি ধারা, এই দুটি ধারা দিয়ে যদি আপনি মকদ্দমা দেন তাহলে আপনার এই সম্পত্তি বিজ্ঞ আদালতের জাজমেন্টে ফেরত আসবে। আর যদি এই সম্পত্তি আপনার দখলে থাকে, এমনও হয় যে জমি দখলে আছে, একটি খতিয়ান আছে, অন্য খতিয়ানগুলি অন্যের নামে হয়েছে, এরকম যদি হয় তাহলে আপনাকে শুধু 42 ধারা দিলেই হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 42 ধারায় ঘোষণামূলক অর্থাৎ ডিক্লিয়ারেশন মকদ্দমাটি দিলে হয়ে যাবে। তাহলে আমাদের যে বিষয় ছিল যে সম্পত্তি 50 বছরই বেদখল, তাহলে কিন্তু দুটি ধারাই দিতে হবে, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারা এবং 42 ধারা দিলে জাজমেন্ট চলে আসবে। তো এই যে তামাদিয়ানের 28 ধারা কালো আইন, এটি নিয়ে আমরা কিন্তু সব সময় নার্ভাস থাকি, ভরকে যাই যে আমার সম্পত্তি অন্যের দখলে চলে গেছে, এখন এই সম্পত্তি আর ফিরে পাবো না, 12 বছরের বেশি হয়ে গেছে, এখন আর পাবো না। এই ভিডিও দেখার পরে অনেকেই আমার কমেন্টস বক্সে লিখবে, যারা দালাল বা যারা এই যে ভিডিও দেখার পরে তাদের গায়ে পড়ে যাবে যে 20 বছর 30 বছর অন্য সম্পত্তি ভোগ দখলে আছে, তারা কিন্তু অনেক ব্যাড কমেন্ট করবে, তাতে কিছু আসে যায় না। কিন্তু যেটা প্রকৃত নিয়ম বা আইনের দৃষ্টিতে যে আপনার জবর দখলকার যদি বিরোধী দখলকার হতে হয় তাহলে এই 12টা শর্তের কথা বলছে, এই 12টা শর্ত কিন্তু ওই বিরোধী দখলকার হতে হলে জবর দখলকার থাকতে হবে। যদি 12টা শর্তের মধ্যে না থাকে তাহলে তিনি কিন্তু জবর দখলকার না, এটা বলে দিলাম। কিন্তু আবার শেষে আরো একটি কথা বলি যে আইনের দৃষ্টিতে যদি সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর হয় তাহলে জবর দখল হবে না, বিরোধী দখল হবে না। তো জবর দখল বিরোধী দখল যদি না হয় তাহলে তামাদিয়ানের 28 ধারা এখানে কাজে আসবে কেন? এটা আসবে না, কাজে আসবে না, এখানে প্রযোজ্য হবে না। এখানে প্রযোজ্য হবে ওই যে 12টা শর্ত, ওই 12টা শর্তের মধ্যে থাকতে হবে। তা আপনি জমি কিনছেন একজনের কাছ থেকে, সে একজন অবৈধ মালিক, সে একটি খতিয়ানের বুনিয়াদে মালিক হয়েছে, আপনি তার কাছে আবশের সম্পত্তি ক্রয় করছেন, জবরদখল হলো না। এই জন্যই বললাম যে এইটুক মাথায় রাখতে হবে যে অন্য কারো কাছে না, আপনি গুরুত্ব দিয়ে এই বিষয়টি দেখেন। যারাই এই সম্পত্তি দীর্ঘ বছর পর্যন্ত অন্যের দখলে আছে, এই সম্পত্তি যদি আপনি ফিরে পেতে হয় অবশ্যই একটু বেগ পেতে হবে, এটাও ঠিক আছে যে বিজ্ঞ আদালতে মকদ্দমা করলে আপনাকে একটু হয়রানি স্বীকার হতে হবে, সকল কাগজপত্র আপনাকে ম্যানেজ করতে হবে, তারপরে মকদ্দমা দিতে হবে। সরকারের একটা রেভিনিউ আছে, সেটা জমা দিতে হবে, ফি জমা দিতে হবে, দিয়ে তারপরে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারা এবং 42 ধারায় মামলা দিলে এই সম্পত্তি ফিরে আসবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।